আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের এই টপিকটা হচ্ছে গিয়ে আপনাদের কলাম ডিজাইন হয়েছে, স্ল্যাব ডিজাইন হয়েছে, এরপর থাকে হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ডিজাইন। মানে আরসিসি 2 কোর্সটা অনেক লেন্দি। আর ফাউন্ডেশন ডিজাইনের মধ্যে আছে হচ্ছে গিয়া ফুটিং ডিজাইনের যেই ফুটিং, সেখানে আপনাদের শুধুমাত্র পড়ানো হবে হচ্ছে গিয়ে আইসোলেটেড কলাম ফুটিং, মানে একটা স্প্রেড ফুটিং। ঠিক আছে? তো স্প্রেড ফুটিং এছাড়া ফুটিংয়ের অনেকগুলো প্রকার আছে। আসলে ফুটিং দেয় হচ্ছে গিয়ে মনে করেন একটা কলাম তো খুবই চিকন একটা কলাম মাটির মধ্যে ঢুকে যায়, আর এটাই যদি মাটির উপর চাপাই দিতাম তাহলে কি হতো, কলাম সহ ভিতরে মাটির মধ্যে কি করতো, মানে কলামের তো সেই পরিমাণ, মাটির তো সেই পরিমাণ ক্ষমতা নাই। ঠিক আছে? মাটি যদি অনেক হার্ড হইতো, মনে করেন মাটি হচ্ছে পাথর, যদি পাথর হইতো সেক্ষেত্রে দেখা যেত কলামটা ওখানে দিলেও সেই পাথরটা সেটা ক্যারি করতে পারতেছে। ঠিক আছে? সো ফার্স্টে আপনার যদি ওরকম না পারে সেক্ষেত্রে এই কারণে ওই জায়গাটাকে, মাথাটাকে কি করা হয়, যতটা সম্ভব স্প্রেড করা হয়। স্প্রেড করলে কি হয়, স্প্রেড করলে ওই স্প্রেডিংয়ের উপর হচ্ছে কি লোডটা ছড়ায় যায়, যার কারণে তখন আর ভিতরে ঢুকে বা মাটি ফেল করে যায় না। তো এরকম অনেক ধরনের ফুটিং আছে। ফার্স্টের ফুটিং হচ্ছে গিয়া ওয়াল ফুটিং। এটা অনেক আগেকার প্র্যাকটিস, যে তখন ছিল হচ্ছে গিয়া সাধারণত ব্রিকের বা পাথরের মেসনরি বিল্ডিং হইতো। মেসনরি বিল্ডিংয়ের প্রত্যেক মানে যেখানে ওয়ালগুলা তার তল দিয়ে একটু সম্পূর্ণটা ছড়াই দিত, সেটাকে বলা হয়তো হচ্ছে গিয়া ওয়াল ফুটিং। অ্যান্ড ওয়াল ফুটিংয়ের কীরকম কি, ওয়াল ফুটিংটা হচ্ছে কি একদম কন্টিনিউয়াস, এই জিনিসটা একেবারে সম্পূর্ণ ওয়ালের তলেই সেরকম করে ছড়াই দেওয়া আছে, যাতে করে ওয়ালটা মাটির মধ্যে ভিতরে ঢুকে না যায়। সেটা যদি আমি এখন ইটের ওয়াল ফুটিং দিই তাহলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিতে হয়, কারণ ইটের তো আবার কোনো রড নাই। আপনি যদি ইটটা এরকম করে ছড়াই দেন তাহলে ইট ভেঙে চলে আসবে। আবার যদি কনক্রিটের ঢালাই দেন তাহলে কনক্রিটের মধ্যে রড দিয়ে দিলেই সেটা ওয়াল ফুটিংয়ের মতো হয়ে যাবে। তো ওয়াল ফুটিং অনেক ধরনের আছে, তা আমাদের ওয়াল ফুটিং যাওয়ার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে সিঙ্গেল ফুটিং, মানে একটা কলামের তলে একটাই ফুটিং। আমার শেখা দরকার এটাই কেন শেখানো হয়, কারণ হচ্ছে কি এটাই হচ্ছে বেসিক। এই বেসিকটা বুঝলে মোটামুটিভাবে সব ধরনের ফুটিংই ডিজাইন করা যায়। এরপর আছে কম্বাইন ফুটিং। কম্বাইন ফুটিং মানে হচ্ছে কি দুইটা কলামকে যখন একসাথে জয়েন্ট করে দেওয়া হয় সেটাকে বলা হয় কম্বাইন ফুটিং। ঠিক আছে? ক্যান্টিলিভার বা স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিং মানে হচ্ছে গিয়া আপনার এখানে সাধারণত একটা দুই কলামের মাঝখানে আবার একটা স্ট্র্যাপ বিম দেওয়া হয়। ঠিক আছে? স্ট্র্যাপ বিম দিয়ে দুইটাকে জয়েন্ট করানো হয়, সেটাকে বলা হচ্ছে গিয়া স্ট্র্যাপ ফুটিং। ঠিক আছে? এরপর আছে কন্টিনিউয়াস ফুটিং। দুটো একসাথে একটা ফুটিং দিয়ে লাগাই দিছি, সেটাই যখন আবার স্ট্র্যাপ দিয়ে বেঁধে দেওয়া হয়। স্ট্র্যাপ মানে বাঁধা একটা, ঠিক আছে, টাইট করা। ঠিক আছে? হ্যাঁ, ওই স্ট্র্যাপের উপর আবার ওয়ালের লোডও আসে, যার কারণে ওটা একটা ফুটিং হিসেবেই কাজ করে, এই কারণে এটাকে বলা হয় স্ট্র্যাপ ফুটিং। এছাড়া আছে আপনার কন্টিনিউয়াস ফুটিং। কন্টিনিউয়াস ফুটিং মানে হচ্ছে গিয়া এক সারি বরাবর যতগুলো কলাম আছে সব কটাকে আমি একসাথে করে দিলাম। দুইয়ের অধিক হলে সেটাকে কন্টিনিউয়াস হয়ে যায়, আর দুইটা হলে সেটাকে বলা হয় কম্বাইন। আচ্ছা, এরপরে যখন আমি সব কটা এদিকে ওদিকে দুই দিকেই যতগুলো কলাম আছে সব কটার তলেই আমি একটা ফুটিং দিয়ে দিব, সেটাকে বলা হয় ম্যাট বা র্যাপ। তার মানে জিনিসগুলো আসলে এরকমই। আমরা যদি ছবি আকারে দেখি তাহলে ছবি এটা দেখে কি মনে হচ্ছে, দুইটা কলাম তার তলে একটা ফুটিং দিছে, এটা একটা কম্বাইন ফুটিং। আচ্ছা, যদি এরকম দেয় এটা কি, এটা সিঙ্গেল ফুটিং, মানে একটা আইসোলেটেড কলাম ফুটিং। আর যদি এবং এই ওয়ালের নিচে দেয় ওয়াল ফুটিং, কন্টিনিউয়াস যেভাবে ফুটিং চলতেই থাকে, যতখানি ওয়াল আছে ততখানি লোড বিয়ারিং ওয়াল, যতখানি ফুটিংও তার তলে ততখানি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা দুইটা ফুটিং আছে, এটাকে মাঝখানে একটা বিম দিয়ে বেঁধে দিয়েছে, স্ট্র্যাপ করা হয়েছে, বাঁধা হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাপ ফুটিং। ঠিক আছে? এখানে কি হয়েছে, এখানে দুইয়ের উপরে আছে একসাথে সব ফুটিং দেওয়া হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং। আর যখন এরকম হচ্ছে ম্যাট বা র্যাপ যেটাই বলেন না এটাকে বলতেছে, কারণ এখানে কি অনেকগুলো কলাম আছে, এই দিক এক্স ওয়াই দুদিকেই কলাম আছে, সব কটাকে একসাথে ফাউন্ডেশন দিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় ম্যাট ফাউন্ডেশন বা র্যাপ ফাউন্ডেশন। এটা কি, এই যে এটা, ঠিক আছে, কিন্তু এটা মাটির উপরে, মানে মাটি কি পরিমাণ লোড দিচ্ছে এটা দেখায় নাই, দেখতে হচ্ছে কি পাইলগুলো কি পরিমাণ লোড দিচ্ছে সেটার উপর।
তার উপরে আবার একটা ফুটিং দিছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পাইল ক্যাপ। পাইল ক্যাপ আর স্প্রেড ফুটিং এর ডিজাইন একই রকম, মানে স্প্রেড ফুটিং মানে হচ্ছে গিয়ে আইসোলেটেড কলাম ফুটিং, যেটা ওর ডিজাইন একই রকম, খালি আপনাকে পাইলের আশপাশ দিয়েও পাঞ্চিংটা দেখতে হয় চেক করে, সেটা দিয়ে পাইল ফুটিং এর ডেপথটা বের করা হয়। ফুটিং এর শেষ মাথায় কলাম বসাইলে সেই ফুটিংটাকে সেভাবেই সাধারণত সেভাবেই যদি ডিজাইন করতে পারেন, আইসোলেটেড হিসেবে ডিজাইন করা যায়, কোম্পানি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, সিঙ্গেল হিসেবে ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার ওই পরিমাণ ফুটিং আপনি লোড নিতে পারেন নাকি, ঠিক আছে? দেখা যাবে ফুটিং বুঝতে পারছি না, দিতে পারতেছি না, কলাম তো ওখানে পড়বে, এখন তার তলে আমার ফুটিং এর, এখন ফুটিং তো মানুষের জমিতে ঢুকাবো না, তখন আমাকে কি করতে হবে, ফুটিংটার এক মাথা নাই, তখন একটা ফুটিং এর মধ্যে ইসেন্ট্রিক লোডিং আসবে, ইসেন্ট্রিক লোডিং ফুটিং নেওয়ার যখন ক্ষমতা থাকে না, তখন করে কি তার পাশেরটার সাথে লাগায় দেয়, বিম দিয়ে অ্যাটাচ করতে পারেন বা ফুটিংটাই ঢালাই একসাথে দিতে পারেন, হয় স্ট্র্যাপে যেতে হবে অথবা কম্বাইন্ডে যেতে হবে, ঠিক আছে? বিভিন্ন কারণেই বিভিন্ন ধরনের ফুটিং আসলে আসছে। মনে রাখবেন সবচেয়ে খরচ কম হচ্ছে গিয়া আইসোলেটেড কলাম ফুটিং এ। হ্যাঁ, এখন আমাকে ফুটিং এর ডিজাইন কি ডিজাইন কনসিডারেশন নিতে হবে সেটা আমাকে এখানে বলা আছে। ফার্স্ট অফ অল আমাকে ফুটিং এর যে এরিয়াটা হবে, ফুটিং এর এরিয়া টোটালি ডিপেন্ড করবে কার উপর, মাটির উপর। যেরকম আগে পাইলার, আমরা পাইল যখন দেখছি, পাইলারটা সম্পূর্ণ ডিপেন্ড করে, পাইলার সাইজ কত, লেন্থ কত, এটা টোটালি ডিপেন্ড করে কার উপর, মাটির উপর। ঠিক একই রকমই ভাবে ফুটিং এর ডেপথ না, ফুটিং এর সাইজটা ডিপেন্ড করবে কার উপর, মাটির উপর। মাটি যে পরিমাণ লোড নিতে পারে ফুটিং এর সাইজটা সেভাবেই বানাইতে হবে। মাটি যদি কম লোড নেয় ফুটিং এর সাইজ বাড়বে, মাটি যদি বেশি লোড নেয় ফুটিং এর সাইজ কমবে। তো ফুটিং এর সাইজটা টোটালি হচ্ছে কি আমার মাটির উপর ডিপেন্ড করবে। এরপরে ফুটিং এর সাইজ তো হয়ে গেল, মানে দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল, এরপরে থাকে কি উচ্চতা, ডেপথ। এই ডেপথটা ডিপেন্ড করে সাধারণত শিয়ারের উপর, সাধারণত শিয়ারের উপর। কি ধরনের শিয়ার? এক হচ্ছে গিয়া পাঞ্চিং শিয়ার, আর দুই হচ্ছে গিয়া ওয়াইড বিম শিয়ার। এখানে দেখেন দুটোই লেখা আছে, একটা হচ্ছে ওয়ান ওয়ে শিয়ার আর একটা হচ্ছে টু ওয়ে শিয়ার। দুই ধরনের শিয়ার আছে। একটা ফুটিং কয় ধরনের শিয়ার আসে? দুই ধরনের শিয়ার আসে। আমরা সবকটা আলোচনা করবো, সমস্যা নাই। তো ওয়ান ওয়ে শেয়ারের জন্য ফেল করতে পারে, টু ওয়ে শেয়ারের কারণেও ফেল করতে পারে। জেনারেলি ইন জেনারেল সাধারণত ফেল করে কার কারণে? টু ওয়ে শেয়ারের কারণে। অভিজ্ঞতা থেকে যা বলে সেটা হচ্ছে কি সাধারণত নর্মাল ফুটিংগুলো ফেল করে কার জন্য? টু ওয়ে শেয়ারের জন্য। ওয়ান ওয়ে শেয়ারের জন্য ফেল করতে পারে, কারণ টু ওয়ে শেয়ার যদি আপনি আটকায় ধরতে পারেন যে টু ওয়ে শেয়ার হবে না, তাহলে ওয়ান ওয়ে শেয়ারেও সাধারণত ফেল করে না, ঠিক আছে? আমি যদি কোনো কারণে টু ওয়ে শেয়ার আটকায় দিতে পারি, তাহলে ওয়ান ওয়ে শেয়ারও দেখা যাবে সেখানে আর কাজ করতে পারতেছে না, মানে ফেল করতে পারতেছে না, কারণ যে পরিমাণ ডেপথ দিছি ওতে ওয়ান ওয়ে শেয়ার কখনোই হবে না। তার মানে ফুটিং এর ডেপথ ডিপেন্ড করে কার উপর? শেয়ারের উপর। আচ্ছা, এরপরে রড বের করতে হবে। রড বের করতে হবে না? তাহলে রড বের করতে হলে কি করে? বলবো। রড বের করতে হলে আমাদের বেন্ডিং মোমেন্ট দেখতে হবে, বেন্ডিং মোমেন্ট থেকে আমরা রিইনফোর্সমেন্ট বের করব। তাহলে এই হচ্ছে কি আমাদের বেসিক কাজগুলো। বেসিক কাজগুলো কি কি? বেসিক কাজগুলো হচ্ছে গিয়া তিনটা। একটা হচ্ছে গিয়া মাটির অবস্থা দেখে ফুটিং এর সাইজ বের করা, দুই হচ্ছে গিয়ে শিয়ারের অবস্থা দেখে ফুটিং এর ডেপথ বের করা, তিন হচ্ছে গিয়ে মোমেন্ট দেখে আমার রড বের করা। আর কিছু বাকি আছে? সাধারণত আর কিছু বাকি থাকে না। এটাই মোটামুটি ভাবে বেসিক ডিজাইনটা। এছাড়াও কিছু জিনিস চেক করতে হয়, যে আমি যে একটা ফুটিং, একটা কলাম আসলো, হুট করে আমি একটা ছড়াই দিলাম, এখন এমনও হইতে পারে যে এই কলামটা আর এই ফুটিংটার যে জয়েন্টটা সেখানে বিয়ার করতে পারতেছে না লোডটা, তখন কলাম আর ফুটিং এর জয়েন্টটা কি হবে? ফেটে যাবে। এই কারণে এটাকে দূর করার জন্য কি করে? এটাকে দূর করার জন্য কলামের থেকে যতগুলো রড আসে সবকটা রডই ফুটিং এর মধ্যে ঢুকাই দেওয়া হয়, তাইলে আর এই প্রবলেমটা হয় না। তো এটার ডিজাইনও করা যায়। এছাড়া সাধারণত আমি যে একটা বার দিব, আমি চাইলে তো অনেক মোটা মোটা বার অনেক বড় বড় স্পেসিংয়ে দিতে পারি না? অথবা চিকন চিকন বার অনেক কম, মানে ছোট ছোট জালিতে দিতে পারি। তো বারের সিলেকশনটা সাধারণত ডিপেন্ড করা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট
লেন্থের কারণে, ডেভেলপমেন্ট লেন্থের উপর। বারের সিলেকশনটা সাধারণত ডিপেন্ড করে ডেভেলপমেন্ট লেন্থের উপর। তার মানে চাইলেই একটা যে কোনো বার সিলেক্ট করা যায় না। ইন জেনারেল আসলে বলা যাচ্ছে যে আমার বেসিক হচ্ছে গিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে আমার জিওটেকনিক্যাল ডিজাইন, যেখান থেকে আমার কি বেরোবে, সাইজটা বেরোবে, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, যেখান থেকে আমার বেরোবে কি ডেপথ আর স্টিলটা। আর স্টিলটা আমি কি সিলেক্ট করবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থের উপর। ডেভেলপমেন্ট লেন্থে আমাকে বলে দিবে যে এই সাইজের রডটা বা এর থেকে কম সাইজের রডটা সিলেক্ট করা আমার জন্য জরুরি, ঠিক আছে। এছাড়া মিনিমাম রিইনফোর্সমেন্ট তো আছেই। তো আমরা চলে যাবো হচ্ছে গিয়ে ডিজাইন। আচ্ছা, ফার্স্ট আমরা প্রবলেমটা বলি। প্রবলেমটা হচ্ছে গিয়া ডিজাইনে স্কোয়ার, সিঙ্গেল ফুটিং, মানে ফুটিংটা স্কোয়ার বলে দিচ্ছে, মানে দৈর্ঘ্য যেটা প্রস্থটাও একই। মাঝে মাঝে এমন হবে যে দৈর্ঘ্য যতটুকু প্রস্থ তার থেকে বেশি বা কম এরকম হতে পারে না। তো এই ক্ষেত্রে বলে দিচ্ছে সমান। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে প্রস্থ যদি কম বেশি হয় তাহলে একই রকম, যেরকম আপনারা কলামে করছেন না, ঠিক একই রকমই দৈর্ঘ্য প্রস্থ কম বেশি হতে পারে। এই অঙ্কটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ সমান। আমার বলা আছে যে আমার কলাম, মানে আপনি যখন ফুটিং ডিজাইন করতেছেন আপনার মনে রাখতে হবে যে আপনার উপরে সব কিছু আপনার জানা, ঠিক আছে। ফুটিং ডিজাইন করার সময় উপরে সব কিছু আমার জানা, তার মানে আমার কি পরিমাণ ভার্টিক্যাল লোড আসতেছে সেটা আমি জানি। কি জানি, আমার কলামটা সাইজ আমার অলরেডি ডিজাইন করা হয়ে গেছে। কলামের সাইজ হচ্ছে গিয়ে 18 ইঞ্চি 18 ইঞ্চি। কীভাবে বুঝলাম? এই যে আমার এখানে লেখা আছে, আমাকে বলে দিছে এই যে 18 ইঞ্চি স্কোয়ার টাইট কলামের নিচে আমার একটা, এটা কলামটা হচ্ছে কি ইন্টেরিয়র কলাম। কলাম আমার 3 জাতের আছে, আপনাদেরকে বলছিলাম। সাধারণত কর্নারে কিছু ধরনের কলাম থাকে, আশপাশ দিয়ে পেরিফেরাল কিছু কলাম আছে, এজ কলাম যেটাকে বলে, আর মাঝখানে একটা কলাম আছে, যেগুলো মাঝখানেরগুলো হচ্ছে গিয়ে ইন্টেরিয়র কলাম। আপনাদের বিল্ডিং ডিজাইনে দেখার সময় দেখছিলেন C1 C2 C3 দিয়ে আলাদা করা হয়েছিল। এই কলামটা আবার কি বলে দিছে, ইন্টেরিয়র কলাম। কোনো সমস্যা নাই। কলামে আমার রড আছে হচ্ছে গিয়ে 8টা 9 নাম্বার বার, ঠিক আছে। কলামের রড আছে আবার 8টা 9 নাম্বার বার। আর কলাম একটা ডেড লোড ক্যারি করতেছে কত, 245। লাইভ লোড ক্যারি করতেছে কত, 200। এরপরে আমার কলামের বেসটা আমি সাধারণত এখানে বলে দিছে, না বলা থাকতে পারে, সমস্যা নাই। এখানে বলছে যে আমার এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমি 4 ফিট বিলোতে আমি কিসের বেসটা দিছি, ঠিক আছে। এই যে অ্যালাউবল সয়েল প্রেশার, এটা কোত্থেকে আসবে, এটা আমার বলে দিবে কে, সয়েল টেস্ট রিপোর্ট আমার বলে দিবে যে ওখানকার মাটির বিয়ারিং ক্যাপাসিটি, অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি বা অ্যালাউবল সয়েল প্রেশার হচ্ছে গিয়ে কত, 5 kSm, ঠিক আছে। আমার F প্রাইম C F প্রাইম F Y সবই বলে দিছে। অঙ্কের ক্ষেত্রে আসলে সব কিছু বলে দেওয়া, হ্যাঁ। তাহলে আমি মাটির প্রপার্টি জানি যে মাটি আসলে, এই মাটিটা এমন একটা মাটি যে মাটি প্রতি স্কোয়ার ফিটে কত কিপ লোড নেয়, 5 কিপ। মানে প্রতি স্কোয়ার ফিট যদি এরকম একটা 1 ফিট বাই 1 ফিট আমি যদি একটা টাইলস চিন্তা করি, তাহলে এর উপরে আমি কতখানি লোড চাপাইতে পারবো, 5 কিপ। 5 কিপ মানে প্রায় 2.5 টন। এটা মাটি ভালো মাটি, হার্ড সয়েল, সফট না, না রক না, এটা হার্ড সয়েল। 2-3 তো পাইলেও শ্যালো ফাউন্ডেশন দেওয়া যায়, 2-3 পাইলেও শ্যালো ফাউন্ডেশন দেওয়া যায়, 2-3 আসলেও আসে না, অনেক কম আসে, ঠিক আছে। তখন পাইলে যেতে হয়, হ্যাঁ। এখানে 5 আসছে, এখানে যাতে শ্যালো ফাউন্ডেশন আসে এই কারণেই বাড়ায় দেওয়া আছে, ঠিক আছে। এখন এটা দিয়ে আমাকে ফুটিংয়ের এরিয়াটা বের করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমার ক্যালকুলেট করতে হবে হচ্ছে গিয়া এই ফুটিংয়ের যেই ডেপথ দেওয়া আছে সেই ডেপথে ওর ইফেক্টিভ সয়েল প্রেশারটা কত। ইফেক্টিভ সয়েল প্রেশার মানে কি, আমার তো সয়েল প্রেশার, অ্যালাউবল সয়েল প্রেশার দেওয়াই আছে কত। ইফেক্টিভ সয়েল প্রেশার হচ্ছে গিয়া, আমি একটু যদি ভেঙে বলি,
আমি তো নর্মালি সয়েল প্রেশারটা ধরতেছি কি, যে এটার উপরে আমি যদি এখন এখানে চাপাই তাহলে কতখানি লোড চাপাইতে পারবো? 5 কেজি। আচ্ছা, এখন আমি যদি কলাম দিয়ে হিসাব করি তাহলে কিন্তু হবে না, কারণ এই কলামটা যখন আমি ফুটিংটা চাপাচ্ছি, এই ফুটিংয়ের নিজের একটা ওজন আছে, আবার এই ফুটিংয়ের উপর তো মাটিও ভরাট থাকবে, সেই মাটিটাও তো ওই মাটির উপর লোড চাপাবে নাকি? তাইলে দুইটা জিনিস আমার এখান থেকে বিয়োগ করে দিতে হবে, তাইলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমার ইফেক্টিভ। তার মানে নর্মাল যে সয়েল প্রেশারটা, সেখান থেকে আমি ফুটিংয়ের ওজন এবং ফুটিংয়ের উপরে যে মাটি ভরাট করছি সেই মাটির ওজন যদি আমি বাদ দিই তাহলে আমার থাকবে কি ইফেক্টিভ। আবার বলি, আমার নর্মাল সয়েল প্রেশার কত? 5, আর আমি লোড ক্যালকুলেশন করতেছি যে আমার 245 আসবে আর 200 আসবে, তাই তো? কেন? আরো দুটো জিনিস আসবে, একটা হচ্ছে কি ফুটিংয়ের ওয়েটটা আসবে, ফুটিংটা আসবে না, আরেকটা কি আসবে, ফুটিংয়ের উপর আপনি যে বালিটা ভরাট করছেন সেই মাটিটার ওজনটাও আসবে। তো এই দুটো ওজন তো আমাকে হয় এটার সাথে লোডের সাথে ধরে লোড বাড়ায় নিতে হবে, অথবা যেই সয়েল প্রেশারটা আছে সেখান থেকে বিয়োগ করে আমার সয়েল প্রেশার কমায় নিতে হবে। দুটোই করা যায়, লোড বাড়ায় দিয়েও করা যায়, সয়েল প্রেশার কমায় দিয়েও। সব কিছু আনফ্যাক্টর, এখানে কোনো ফ্যাক্টরের কোনো হিসাব নেই, জিওটেকনিক্যাল কোনো ডিজাইনেই ফ্যাক্টরের কোনো হিসাবই নেই। ফ্যাক্টর ডিজাইন কখন আসে? যখন আমি আরসিসি ডিজাইন করি। আমি তখন আরসিসি ডিজাইন করতেছি না, আমি এখন করতেছি কি জিওটেকনিক্যাল ডিজাইন। জিওটেকনিক্যাল ডিজাইনে কোনো 1.2 ইন্টু ডেড লোড, 1.6 ইন্টু লাইভ লোড, যত ধরনের যে ফ্যাক্টরগুলো আছে এরকম কিছুই জিওটেকনিক্যাল ডিজাইনে কোনো কিছু ফ্যাক্টর নাই, কোনো ফ্যাক্টর নাই, সব সার্ভিস লোড। ঠিক আছে? তাহলে ফার্স্টে আমার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে ফুটিংটার ওজন কত সেটা অ্যাজিউম করতে হবে, এবং ফুটিংয়ের উপর মাটিটা যেখানে আছে যতখানি আছে সেই মাটির ওজন কত সেটাও আমাকে অ্যাজিউম করতে হবে। তাহলে আমি যদি নর্মালি চিন্তা করি যে আমার এখানে মনে করেন এই হচ্ছে মাটি, আমি এই মাটির নিচে চলে গেছি, হ্যাঁ, আমি ফুটিংটা দিছি কোথায়? এখানে ফুটিংটা দিছি, তাই না? এখন আমাকে হিসাব করতে হবে যে আমি এখান থেকে কতখানি গভীরে গেছি, 4 ফিট। এখন এইখানে আমার তো মাটি আছে, ভরাট করছি না, তাহলে এই ওজনটা আর ওজন আছে কিসের? এই ফুটিংটার ওজন। তাহলে আমাকে ফুটিংয়ের একটা ওজন অনুমান করার জন্য ফুটিংয়ের একটা ডেপথ অনুমান করতেছে। ডেপথ অনুমান করছে কত? 2 ফিট। এই ডেপথ বেশি কম হবে, ঠিক আছে? এই অঙ্ক যেহেতু অঙ্ক তারা করেই দিছে, তার মানে বুঝতে পারবেন এটার কোনো বেশি কম হবে না, কারণ এটা ট্রায়াল মাইরে আসলে যেটা আনসার আসছে সেটা দিয়েই আসলে অঙ্কটা করছে। আপনাদের অনুমানের সমান কখনো দেখা যাবে বেশ কম হচ্ছে, বাট 2 ফিট অনুমান করে নেওয়া একটা ভালো প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে আমি এখানে ফুটিং অনুমান করছি কত ফিট, এখান থেকে এটা কত আছে? 2 ফিট। তাহলে এখানে মাটি আছে কতখানি? বাকি 2 ফিট মাটি আছে। তাহলে মাটির ওজন আছে, মাটির ওজন কত? মাটির ওজন অনুমান করছে হচ্ছে গিয়া 100, ঠিক আছে? তাহলে এই মাটি এখানে কত আছে? 100 পিএসএফ। আর এই ফুটিংয়ের ওজন কত বলো দেখি? 150 পিসিএফ। ফুটিং কনক্রিটের না, কনক্রিটের কত? 150। আর মাটিরটা অনুমান করছে কত? 50 না, মাটির অ্যাটলিস্ট 100 কি করবে, ঠিক আছে? মাটি হচ্ছে গিয়া 100। তাহলে আমাকে এখন বলেন দেখি যে অরিজিনালি আমার এর উপরে কত আসতেছে? এই যে 100 ইন্টু 2 200, আর এখানে আছে কত? 300, টোটাল 500 কেএসএফ আমার লোড আসতেছে হচ্ছে কি সয়েল প্লাস পিএসএফ, সরি, হ্যাঁ। তার মানে সয়েল কত আসতেছে? 100 ইন্টু 2 সমান কত? 200 পিএসএফ, এবং ফুটিং ওয়েট 150 ইন্টু 2 300 পিএসএফ, টোটাল কত? 500 পিএসএফ। পিসিএফ এর সাথে আবার এখানে কিউবিক ফিটে আছে, তার সাথে হাইট গুণ করলে পিএসএফ হয়ে যাবে না? আমি তার সাথে একটা দৈর্ঘ্য গুণ করতেছি, কি
এটা তো পিসিএফ, এটা হচ্ছে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েটের সাথে আমি হাইট গুণ করলে টোটাল আসবে কি? আমার যে থিকনেস, আমি বারবার কি করি 150 সাথে 6 ইঞ্চি থিকনেস যোগ করে তো আমি তার ওজনটা বের করি না, ওই একই সিস্টেম। স্ল্যাবের যখন ওজন বের করি তখন কি করি? স্ল্যাবের তো 150, তার সাথে গুণ করি কি? থিকনেস। এখানে ঠিক একই কাহিনী করছি। তখন কিসে চলে আসে? পাউন্ড পার স্কোয়ার ফিটে। তো এখানেই আসছে, একটা দৈর্ঘ্য গুণ করলে কিউবিক ফিটের থেকে স্কোয়ার ফিট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই 500টাকে আমার ইফেক্টিভ বের করতে হলে আমাকে কত বাদ দিতে হবে? এই 5000 কোথায়? এই যে 5 KSF মানে হচ্ছে কি 500,000, 5000 PSF। এখান থেকে আমি বাদ দিছি কত? এই যে 300, এই 200। এই 300টা কিসের? এটা ফুডিং। আর 200 কিসের? সয়েল, অ্যাবাভ ফুটিং। ঠিক আছে, তাহলে এই দুটো বাদ দিলে আমি পাইলাম কত? 4500। ঠিক আছে, তাহলে আমি পাইলাম কত? 4500। এটাই হচ্ছে কি আমার কি ইফেক্টিভ সয়েল প্রেশার। অরিজিনালি আমার সয়েলের উপর ইফেক্টিভলি কাজ করাইতে পারবো আমি 4500, 5000 করতে পারবো। বুঝে গেছে? আচ্ছা, এখানে এসিতে ছাড়া যাবে? ফ্যানটা বন্ধ করে এসিতে ছেড়ে দিতে পারবো। এসি দিলে আর সমস্যা হবে না। আচ্ছা, অ্যাজিউম করছি, অনুমান করে নিছি। অ্যাজিউম করছি কত? এটা অনেক শব্দ করে। আচ্ছা বলেন, এখানে প্রবলেম কার? আমি বলছি আমার মাটির ক্যাপাসিটি কত? 5000। ইফেক্টিভ মানে কার্যকরী ক্যাপাসিটি কত হবে? ওর থেকে কি কি বাদ দিতে হবে? ফুডিং এর ওয়েট বাদ দিতে হবে, আর মাটির ওয়েটটা বাদ দিলে আমি বলতে পারবো কার্যকরী ভাবে আসলে 4500 ওর উপরে লোড চাপানো যাবে। কলামের লোড কতখানি চাপানো যাবে? 4500। এখন আমি যদি এরিয়া বের করতে চাই, তাহলে এরিয়া অফ ফুটিং কত আসবে? এই যে কলামের লোড বাই তার ইফেক্টিভ সয়েল প্রেশার, তাহলে কত আসছে? 98.9 ফিট স্কোয়ার। তার মানে টোটাল এরিয়াটা, ফুটিংয়ের যে এরিয়াটা দিতে হবে ন্যূনতম কতখানি দিতে হবে? 98.9 ফিট স্কোয়ার আপনাকে ন্যূনতম এরিয়া দিতে হবে। এখন যদি আমি একটা দৈর্ঘ্য জানি তাহলে আরেকটা দৈর্ঘ্য বের করতে পারবো। আর আমি যদি ধরে নিই দুটো দৈর্ঘ্য সমান, তাহলে রুট ওভার করে দিলেই আমি বের করতে পারবো। তাহলে রুট ওভার করলে এক সাইড পাচ্ছি কত? তাহলে ওয়ান সাইড কত আসছে? সাইড অফ ই কি বের করছি? এটাকে রুট ওভার করে দিলেই আমি পেয়ে যাচ্ছি সাইড। ঠিক আছে, কত পাইলাম? 9.94। কেমনে পাইলাম? কলামে যেরকম করে এরিয়া পাইছেন, এরিয়ার থেকে এক সাইড বের করছেন, এখানেও ফুটিংয়ের এরিয়া পাইলেন, সেখান থেকে আপনি একটা সাইড বের করছেন যেখানে এই দুটো সাইডই সমান। এখন আমার যদি এরকম হতো যে এক সাইড আমার 8 ফিট, তাহলে আরেক সাইড কত হইতো? ওই যে 98.9 ভাগ 8 করলে যেটা আসতো সেটাই হচ্ছে কি আমার অন্য সাইডটা হইতো। ঠিক আছে, সো আমি দেখতেছি যে আমার সমান সমান দুটো দিতে হবে। তাহলে আমার ফুটিংয়ের সাইড, এক একটা ফাউন্ডেশন সাইড হচ্ছে গিয়া 10 ফিট 10 ফিট। তার মানে আমি ওই কলামের তলে কত ফিট ফুটিং আমি দিতে পারবো? মানে এইটার জন্য আমাকে কত ফিট ফুটিং দিতে হবে? 10/10। এখন কথা হচ্ছে গিয়া আপনি এটা হিসাব করে দেখলেন যে আপনার আসলে 10/10 ওখানে দেওয়ার জায়গা নাই, হতে পারে না এরকম। তখন কি করতে হবে? অন্য ফুটিংয়ে যেতে হবে। আমি ধরে নিলাম যে আপনার এখানে 10/10 ফুটিং দেওয়ার জায়গা আছে, না থাকলে তো আমরা এই অঙ্ক আর আগাইতে পারবো না। কোনটা?
হ্যাঁ, সূত্র না তো। আপনি জানেন কি প্রেসার, আপনি জানেন কি প্রেসার ইজ ইকুয়াল টু কি ফোর্স বাই এরিয়া না? প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এটাই তো সূত্র। তাইলে আপনার এরিয়া সমান সমান কি ফোর্স বাই প্রেসার। এই যে ফোর্স বাই প্রেসার, এটা তো কোনো ফর্মুলা না, মানে এটা হচ্ছে বেসিক ফর্মুলা, ঠিক আছে? তাইলে এই হচ্ছে গিয়া আমার এরিয়া বের করা। তাহলে এখন তার মানে কি আমি এখন যে কোনো কিছু ফুটিংয়ের জিওটেকনিক্যাল ডিজাইন করতে পারবো নাকি? থিকনেস অ্যাজিউম করছো, এখানে থিকনেস এখানে অনুমান কর, ঠিক আছে? বাড়াই দিলে আবার এটা চেঞ্জ হবে, কিছু চেঞ্জ হবে, হ্যাঁ রাইট। এই কারণে বলতেছি তো ডিজাইন তো আপনাকে বারবার করতে হবে, আপনাদেরকে একবারে দেখানো হচ্ছে, ঠিক আছে? আপনি এমন হতে পারে যে ফুটিং আপনি 2 ফিট ধরছিলেন, দেখা গেল হিসাব করে দেখলেন আপনার 2 ফিট হয় না, 3 ফিট করা লাগে, ঠিক আছে? তখন আবার আপনি হিসাব করে এসে আবার এখানে এসে সাইজ টাইজ সব কিছু আগের মতো ঠিক করবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাইলে আমার এইভাবে ফুডিংয়ের যে কোনো সাইজের, মানে যে কোনো ফুডিংয়ের সাইজ বের করার সিস্টেম হচ্ছে গিয়া এটাই। আমার কলামের লোডটা জানা লাগবে এবং জানতে হবে কি আমার বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। এই দুটো জিনিস জানলেই আমি যে কোনো ফুডিংয়ের এরিয়া আমি বের করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে কি জাস্ট ওই ছবিটা দিয়ে দেখাইছে যে আমার উপরে যে কলামটা আসছিল সে কলামের সাইজ ছিল হচ্ছে গিয়া 18 ইঞ্চি, ফুটিংয়ের ডেপথ আছে কত 2 ফিট, এবং ফুটিংয়ের সাইডটা আমি ধরছি এক সাইড কত ফিট 10 ফিট। এটা হচ্ছে ডিজাইনের পরে, এটা আমরা এখন আসবো না। হ্যাঁ, আমরা এখন দেখবো হচ্ছে গিয়া এখন থেকে শুরু হয়ে গেল হচ্ছে গিয়া স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইন শুরু হওয়ার সাথে সাথে আমার এখন সব কিছু চলে আসবে কি ফ্যাক্টর। মনে আছে স্ট্রাকচারে আমরা সবসময় কি করি? ফ্যাক্টর করি। এর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোনো ফ্যাক্টর দ্বারা গুণ করছি? কোনো কিছু গুণ করি। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা ফ্যাক্টর লোড বের করবো। ফ্যাক্টর লোড বের করার সিস্টেম কি? ফ্যাক্টর ডট পিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড করলে কত আসে? 1.2 ইন্টু 245 আর 1.6 ইন্টু 200 করলে কত আসে? 614। এখন আমাকে বের করতে হবে যে নেট আপওয়ার্ড প্রেশার, মানে আসলে কতখানি প্রেশার এই ফুটিংয়ের উপর আসতেছে মাটি থেকে। সেই নেট আপওয়ার্ড প্রেশার এটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর প্রেশার, ঠিক আছে? ফ্যাক্টর প্রেশার কত? এই যে ফোর্স বাই এরিয়া, ফোর্স আর এরিয়া 10 ইন্টু 10 করলাম কেন? ফুটিং সাইজটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, তার মানে আমার আসতেছে কত? কিউ 6.14। এটা কিন্তু ফ্যাক্টর, এই কারণে 5-এর থেকে বেশি। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, যে আমার অ্যালাউবলই তো হচ্ছে কি 5। 10 হচ্ছে ফুটিংয়ের সাইজ। এইমাত্র হিসাব করে আসলাম যে ফুটিংটা আমার সাইজ দিছি কত? 9.8 তার দিতে পারি নাই, দিছি হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। তাহলে আমার কিউ যেটা ফ্যাক্টর আপওয়ার্ড প্রেশার ফুটিং থেকে মাটি থেকে ফুটিংয়ে আসতেছে সেটা হচ্ছে কি কত? 6.14, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমাকে ফার্স্টে ডেপথ চেক করতে হবে। কার থেকে? 2 ওয়ে শেয়ার। আমি বলছিলাম না কয়েকটা শেয়ার আছে। ডেপথ বেরোয় কোথা থেকে? 1 ওয়ে শেয়ার অথবা 2 ওয়ে শেয়ার থেকে, ঠিক আছে? 1 ওয়ে শেয়ার এবং 2 ওয়ে শেয়ার থেকে ডেপথ বের করার সিস্টেমটা আমাদের এখানে বর্ণনা করা আছে, আমরা সেটাই আগাচ্ছি। তাহলে 2 ওয়ে শেয়ার করার জন্য আমাকে আসলে দেখতে হবে 2 ওয়ে শেয়ার জিনিসটা কি, এটা তো আমাকে বুঝতে হবে নাকি? আচ্ছা, 2 ওয়ে শেয়ারটা আমি একটু দেখাই নাই। 2 ওয়ে শেয়ারটা হচ্ছে কি এরকম, মনে করেন সাপোজ
সাপোজ আমার এখানে একটা ফুটিং আছে, ঠিক আছে? সাপোজ আমার এখানে একটা ফুটিং আছে যেখানে এর উপরে একটা কি আছে, একটা কলাম আছে, ঠিক আছে? এখন 2 এর শেয়ার মানে হচ্ছে কি এই কলামটা লোড চাপাচ্ছে নিচের দিকে এবং এই মাটিটা ফাউন্ডেশনটাকে কি উপরের দিকে ধাক্কা দিচ্ছে নিউটনের ল অনুযায়ী। এখন এই দুই জায়গার একটা বেশ তারতম্য আছে, এখানে এরিয়া হচ্ছে এতটুকু আর এখানে এরিয়া হয়ে গেছে কতখানি, এত বড়। তো যখনই একটা চিকন জায়গা একটা মোটা জায়গার উপর পড়ে সেই জায়গায় একটা ফুটা হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। আপনি নর্মালি একটা সুই দিয়ে এখানে ফুটা করতে পারবেন, কিন্তু ওটা যখন একটা ভোতা হয়ে যাবে সেটাতে আর ফুটা হবে না। তো আপনি কলামটাকে একটা সুইয়ের মতো চিন্তা করেন যে এই এরিয়াটা অনেক ছড়ানো, কলামটা এখানে আছে, এটা যখন ফুটা হয়ে যাওয়ার চেষ্টা করবে তখন দেখা যাবে যে এর আশপাশ দিয়ে এতটুকু জায়গা নিয়ে সে জিনিসটা দেবে গেছে। কি হয়েছে, সে ফুটা হয়ে বের হয়ে আসছে কতটুকু জায়গা নিয়ে, এতটুকু একটা জায়গা নিয়ে। কতটুকু জায়গা আমি জানি না, বাট ফুটা হওয়ার সময় কি হয়েছে, আমি যখন এটাকে এরকম করে পাঞ্চ করছি এখান থেকে এই ফুটিং এর একটা টুকরা খুলে আসবে না, বুঝতে তো পারছেন নাকি? আমার একটা ফুটিং আছে, তার উপর একটা কলাম আছে, আমি যখন কলামটা চাপ দিচ্ছি ফুটিং নামতে পারতেছে না, তখন কলামটা ভিতরে ঢুকে যাওয়ার জন্য এখান থেকে একটা ফুটিং এর টুকরা খুলে বেরোয় আসবে না? সেই ফুটিং এর টুকরাটা কোনটা, এই যে আশপাশ দিয়ে যে টুকরাটা আছে না, এই টুকরাটা নাকি এরকম একটা টুকরা বেরোয় আসবে। এখন আমি যদি টুকরাটাকে লাগাই দিতে চাই আবার আগের জায়গায়, তাহলে আমাকে কোথায় আঠা লাগাইতে হবে, কোথায় না এই জায়গায় আঠা লাগাইতে হবে। খেয়াল করে দেখেন এই সাইডগুলো আঠা লাগাই আমি আবার লাগাই দিলেই তো আবার একটু লেগে যাবে নাকি? সিম্পল জিনিস। কিন্তু আপনি এই একটা জিনিস ভাঙছে, টুকরা করছে, আবার আগের জায়গায় জয়েন লাগাইতে যান, তাহলে আঠা লাগাইতে হবে কোথায়, এই তলে। এই তলে আঠা লাগাই আমি কি করবো? আমার যে দুটো ভাঙছি মনে করেন এখান থেকে এটা ছুটাইছি আবার এখানে লাগাই দিচ্ছে, তাহলে এই জায়গায় আঠা লাগাইতে হবে। তাইলে আমার যখন এই ফুটিং এর উপর লোড চাপতেছে, এই ফুটিং এর উপর যখন লোড চাপতেছে এই টুকরাটা কি হবে, খুলে নিচের দিকে বেরোয় আসবে। আমি আবার ওটাকে তলে ওই জায়গাটাকে লাগাইতে চাই, তাহলে আমাকে আঠা মারতে হবে কোথায়, এই যে এই সারফেসটার উপরে আমাকে আঠা মারতে হবে। সেই সারফেসের এরিয়াটাই আপনার ক্যালকুলেশন করে বের করতে হবে। আপনার কাজটা বুঝতে পারছেন? কোন সারফেসটা বের করতে হবে? এই মনে করেন কলাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমি এখানে একটা ফুটিং দিলাম, প্রেসার দিলাম, কি হবে, এখান থেকে ফুটা বাইরে যাবে না, এটা কাগজ বেরিয়ে আসবে না, সেটা আবার লাগাই দেবো না। সেটাই বলতেছি, সেটাই তো বললাম যে আমার এই কলামটার উপরে যখন আমি লোড চাপাচ্ছি এই কলামের আশপাশ দিয়ে কিছু অঞ্চলটা খুলে নিচ দিয়ে বের হয়ে আসবে। এটাকে বোঝা গেছে? যদি কেউ বুঝতে না পারেন তাহলে খাতার মধ্যে কলমটা দিয়ে ফুটো করে দেখেন, দেখেন কাগজ একটা টুকরা বের হয়ে আসবে। যদিও কাগজে আসবে না, কারণ কাগজটা হ্যাঁ 5 মেশিন দিয়ে পাঞ্চ করে দেখেন, পাঞ্চ করলে একটা পাঞ্চের একটা টুকরা বের হয়ে আসবে। কোথায়? ও এটা আপনার উপরে মনে হচ্ছে? না 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 না, এটা নিচে, নিচে বের হয়ে আসছে, ঠিক আছে? মানে হচ্ছে কি এই সারফেসটা আর এই সারফেসটা কিন্তু সমান সারফেস, ঠিক আছে? সেম সারফেস, জাস্ট আমি যখন পাঞ্চ করছি তখন এই জিনিসটা উপরে উঠে গেছে, এই যত জায়গাটুকু নিচে বের হয়ে আসছে। বোঝা গেছে? তার মানে আমি বের হয়ে আসছে কতটুকু অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা, আমি আবার সেই অঞ্চলটার টুকরোটা আমি আবার আঁকতেছি, ঠিক আছে? কলাম সহ। আর আগে ফুটিংটা ছিল কোথায়? এই টোটালটাই আমার ফুটিংটা ছিল। তার মানে আমার এখন যদি ফুটিং এর সাথে লাগাই দিতে চাই তাহলে আমাকে আঠা লাগাইতে হবে কোথায়? এই সাইডটাতে। ওই এরিয়াটাই আপনাকে ক্যালকুলেট করতে হবে। আর এই এরিয়া ক্যালকুলেট করতে পারবেন? আপনি যদি দৈর্ঘ্য প্রস্থ জানা থাকে তাহলে ক্যালকুলেট করতে পারবেন। তাহলে আমি বলে দেই, এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে গিয়া এইখান থেকে এইটুকু d/2, এই পাশটুকু আছে হচ্ছে গিয়া d/2, ওই পাশেও আছে হচ্ছে গিয়া d/2, আর এই পাশেও আছে হচ্ছে গিয়া d/2।
এখন দৈর্ঘ্য প্রস্থ বের করা যাবে? কিভাবে বের করবে? আপনারা এখন কলামের সাইজ জানতে হবে। ডি হচ্ছে গিয়া, বলে দিচ্ছি, ডি হচ্ছে গিয়া টোটাল ফুটিং হাইটের থেকে 4.5 ইঞ্চি বিয়োগ। ডি কি আমরা যেরকম স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ কেমনে বের করি? টোটাল স্ল্যাবের থিকনেসের থেকে 1 ইঞ্চি বিয়োগ। বিমের ক্ষেত্রে কি বের করি? টোটাল বিমের থেকে 2.5 ইঞ্চি বিয়োগ। ঠিক ফুটিং এর ক্ষেত্রে আমরা বের করি হচ্ছে গিয়া টোটাল ডেপথের থেকে 4.5 ইঞ্চি বিয়োগ। বোঝা গেছে? হ্যাঁ, ও নিচে এই ফুটিং এর ক্ষেত্রে কাভারিং আছে 3 ইঞ্চি। ফুটিং এর ক্ষেত্রে ক্লিয়ার কভার হচ্ছে কি 3 ইঞ্চি। ঠিক আছে, মানে আমি বলি একটা ফুটিং এর 10 ফিটের ফুটিং এ আমি এখানে রড দিছি না, এই রডের নিচে কাভারিং আছে 3 ইঞ্চি। তারপরে আবার এখানে 2 লেয়ারের রড আছে। তো এই রডের সেন্টার পর্যন্ত আসলে ওই 3 ইঞ্চির সাথে আরো 1.5 ইঞ্চি যোগ করে হিসাব করা হয়, আনুমানিক 4.5 ইঞ্চি। এটা কোনো ফিক্সড রিজিড নাম্বার না, এটা ডিপেন্ড করবে রড আমি কোন সাইজের দিছি। রড যত বড় দিব তত আবার এটার মান বাড়বে। অনুমান করার জন্য হাইটের থেকে 4.5 ইঞ্চি বিয়োগ। ইফেক্টিভ ডেপথ মানে তো বোঝা গেছে। ইফেক্টিভ ডেপথ মানে হচ্ছে উপর থেকে রডের সেন্টার পর্যন্ত, এটা তো জানি আমরা। বিমের ক্ষেত্রে আমরা করছি 2.5 ইঞ্চি বিয়োগ করছি, স্ল্যাবের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বিয়োগ করছি, কলামের ক্ষেত্রে আমরা 2.5 ইঞ্চি বিয়োগ করছি, ফুটিং এর ক্ষেত্রে আমরা কত ইঞ্চি বিয়োগ করতে হবে? 4.5 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমার এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে কত? এই ক্ষেত্রে আমার ফুটিংটা ছিল হচ্ছে গিয়া 24 মাইনাস 4.5 ইঞ্চি মানে কত? 19.5 ইঞ্চি। এখন আপনি আমাকে বলেন যে এই জায়গার দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? পাঞ্চিং এর যে পাঞ্চ টুকরাটা, এটাকে কি বলতেছি? পাঞ্চটা, পাঞ্চের দৈর্ঘ্যটা কত আর পাঞ্চের প্রস্থটা কত? পাঞ্চ লেন্থ আর পাঞ্চ উইডথ। পাঞ্চ লেন্থ মানে কি? আপনি সিম্পল মনে করেন আপনি একটা পাঞ্চ মেশিন দিয়ে কাগজে পাঞ্চ করছে, ওটা তো গোল হিসেবে বের হয়, তাই তো? গোল না, এখানে 4 কোণা হিসেবে একটা টুকরা বের হয়েছে। কোন টুকরাটা? এই যে এই টুকরাটা, এটা হচ্ছে পাঞ্চের লেন্থ, এটা হচ্ছে পাঞ্চের উইডথ। বোঝা গেছে? তাহলে পাঞ্চের লেন্থ কত? পাঞ্চের লেন্থ হচ্ছে গিয়া এদিকে d/2 মানে কত? এদিকে 19.5 এর অর্ধেক আর এদিকে 19.5 এর অর্ধেক, তার সাথে কত? এই দিকের কলামটা, কলাম তো এখানে 18, দুই দিকে 18 দেখে দুই দিকে 18 হচ্ছে। ঠিক আছে, তার মানে কি হবে? ফার্স্টে 19.5 এর অর্ধেক প্লাস কলামের দৈর্ঘ্য প্লাস 19.5 এর অর্ধেক, তাই তো? এটাকেই ওরা সংক্ষেপে লিখছে C+D। বুঝে গেছে? না আপনার কাছে হয়তো সহজ মনে হচ্ছে বিষয়টা, বাট অনেকের কাছে এটা বুঝতে সমস্যা। কোনটা? আমি 2 ফিট হাইটের ফুটিং ডিজাইন করবো বললাম না? তাহলে এখানে কত আসতেছে? 37.5। বুঝা গেছে? তার মানে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়া 37.5। ঠিক একইভাবে এখানে একটা দৈর্ঘ্য বের করা যাবে পাঞ্চের উইথ, সেটা কত হবে? এদিকেও কলামের উইথ সমান, তাইলে এখানে হচ্ছে কি সেই 19.5/2 প্লাস 18 ইঞ্চি কলাম প্লাস 19.5/2 সমান কত আসে? 37.5। তাহলে এদিকে হচ্ছে কি আমার কত? আগে আপনারা শুনেন যে আপনাদের কি বের করতে হবে, এটা মাথায় আসছে? কি বের করতে হবে? এই লেন্থটা আর এই উইডথটা, এটা কেমনে বের করবেন বলেন? বুঝে নেই কেউ? এরিয়া পরে বের করবো, আগে উইডথটা বের করবো।
এই দৈর্ঘ্যটা কত, এটা বুঝতে সমস্যা হচ্ছে? এইদিকে কত আছে কলামের এই গোড়ায়? এই গোড়ায় কত আছে? তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? কলামের এই সাইডটা প্লাস ডি বাই টু না? এটা বুঝতে কারো সমস্যা আছে? তাহলে সেটাই করছি। এই যে ডি বাই টু, এদিকে ডি বাই টু, আর মাঝখানে কলামটা 18 ইঞ্চি। হ্যাঁ, এটা তো পাঞ্চিং এর এটা বলা আছে, এটা প্র্যাকটিক্যালি আসছে যে পাঞ্চিং এর এরিয়াটা আসলে এদিকে ডি বাই টু, এদিকে ডি বাই টু, আমার ইফেক্টিভ যে যত থাকবে তার অর্ধেক পরিমাণ এদিকে, তার অর্ধেক পরিমাণ এদিকে 5-6 চলে আসবে। এটা ধরে নাও, ঠিক আছে? বেসিক্যালি এভাবে কখনোই পাঞ্চ হবে না। বেসিক্যালি পাঞ্চ হবে হচ্ছে কি এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অরিজিনালি যেটা পাঞ্চ হয়, অরিজিনালি পাঞ্চিং এর জায়গা হচ্ছে কি এরকম, এখানে যদি আমার এরকম ফুটিং থাকে তাহলে এইভাবে পাঞ্চ হয়, এরকম ফুটা হয়ে এইভাবে এতখানি পোর্শন এইভাবে বাঁকা হয়ে বেরিয়ে আসবে। আর এটা তো আর ক্যালকুলেট করা সম্ভব না। সম্ভব, তখন আমাকে এই 45 ডিগ্রিটা এই যে কত ডিগ্রি কোণে আসছে সেটা হিসাব নিকাশ করে আমার এই সাইডের সারফেসটা বের করতে হবে, এই সাইডের সারফেসটা বের করতে হবে। এত কষ্ট কে করে? একটা জিনিসে যখন আমি ফুটা করবো তখন কি এরকম একটা টুকরা, ক্যাপের মতো একটা টুকরা বেরোয় আসবে, কিন্তু আমি সেটাকেই সহজ করার জন্য ধরে নিয়েছি কি একটা স্কোয়ার টুকরা বেরোয় আসবে। বুঝা গেছে? আপনাদের জন্য সহজ করে দেওয়ার জন্য। তাহলে স্কোয়ার টুকরা বের হয়ে যাবে, বলেও দিছে যে এই পাশে ডি বাই টু ধরো, ওই পাশে ডি বাই টু ধরো, তাহলে এই তো 37.5 এদিকে লম্বায়, আর চওড়ায় কত? চওড়াও এখানে সমান, কারণ কি কলামটার সাইজ সমান ছিল দেখে। কলামের সাইজ যদি সমান না থাকতো তাহলে এটাও সমান আসতো না। এখন যদি আপনাকে বলা হয় আচ্ছা আমি যদি এখন আঠা লাগাইতে চাই, এটাকে ফুডিং যাতে ওই খুলে না চলে আসে, তাহলে কতটুকু সারফেসে আঠা লাগাইতে হবে? কোন সারফেসে আঠা লাগাইতে হবে? এখানে আঠা লাগাইতে হবে, এখানে আঠা লাগাইতে হবে, তার পিছনেও আঠা লাগাইতে হবে, তার এই পাশেও আঠা লাগাইতে হবে। তার মানে 37.5 ইন্টু হাইট, মানে এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে কি ডি, 2 ফিট না, এই হাইট ধরতে হবে কত? ডি, ঠিক আছে? এই হাইটটাও ধরতে হবে ডি, তাইলেই আমার বের হয়ে যাবে যে আমার কতখানি আঠা লাগাইতে হবে। সেই জিনিসটাই আসলে বর্ণনা করা আছে। এটা যে এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম হিজিবিজি আইকে, সেটা আসলে বেসিকটা। 19.5 ডি এর মান সব জায়গায় 19.5, যতখানি ফুটিং ধরছেন। এটাই তারা একটা ফর্মুলা আকারে লিখছে। ফর্মুলা আকারে লিখছে কি পাঞ্চিং সারফেস, পাঞ্চিং সারফেসটা, পাঞ্চিং সারফেস মানে কি যে সারফেসে পাঞ্চটা হয়েছে সেই সারফেসটা লিখছে হচ্ছে কি 4C+D। এটা আসলে ফর্মুলা না, 4C+D ইন্টু কোথায়? কোন 1.5 ফিট আর বাদ দিয়েছে? আমরা কখনোই, হ্যাঁ 4.5 ইঞ্চি আমরা কখনোই কোনো ধরনের ক্যালকুলেশনে ক্লিয়ার কাভারের জন্য যে কমপ্লিট পোর্শন সেটাকে আমরা তুলনায় আনি না, তাহলে তো বিমের ক্যাপাসিটিও বাড়বে। ওটা আমরা সবসময় বলে নেগলেক্ট করি, ওটার কাজই হচ্ছে কি করা, ইফেক্টিভ ডেপথ। অলওয়েজ যে কোনো স্ট্রাকচারাল স্ট্রেংথ ক্যালকুলেশনের সময় আমার যা ক্যালকুলেশন হবে সবকিছু ইফেক্টিভ ডেপথের উপর। ক্লিয়ার কাভার যেটা দিছে মানে কন্ক্রিট ওই রডটাকে প্রোটেক্ট করার জন্য যেই কাভারটা দিছি সেই কাভার আমি কখনোই কোনো ক্যালকুলেশনের মধ্যে আনবো না, তাহলে তো বিমের তো আরো বাড়বে। নিতে তো পারে, সেটাকে আমরা বাদ দিয়ে ধরি, ওটা তো নিতেই পারে। এই যে স্ল্যাবের উপর যে আপনি যে ইটা দিচ্ছেন, টাইলিংটা দিচ্ছেন, এই টাইলিংও তো কম্প্রেশন নিচ্ছে, তো সেটাকে আমরা লোডের মধ্যে ধরছি নাকি? তাহলে তো আমার স্ল্যাবের থিকনেস 8 ইঞ্চি ধরা আছে এখানে, আমরা তো 8 ইঞ্চি ধরি নাই, আমরা কখনোই ধরি না, এগুলা স্ট্রেংথের মধ্যে আনেই না। নিলে ভালো, না নিলে ক্ষতি নাই, ঠিক আছে? সে লোড নিতেই পারে, আপনার ওখানে অতখানি 3 ইঞ্চি কাভার দিচ্ছেন, সে লোড নিতেই পারে, ঠিক আছে? সে লোড নিলে ভালো, আপনার আরো স্ট্রং হবে। কিন্তু যদি না নেয়, আপনার নিয়ে নিলেন, আপনি ধরে ক্যালকুলেট করলেন, কিন্তু সে নিল না, কোনো কারণে ট্র্যাক হয়ে গেছে, আর ওটা তো আর্থের প্রেশার কন্ট্যাক্টে আছে,
সো এই কারণে কখনো কোনো ক্যালকুলেশনেই ইফেক্টিভ ডেপথের জায়গায় থিকনেস কখনোই ধরা হয় না। আপনি যত ধরনের ক্যাপাসিটি ডিজাইন করেন না কেন, সব জায়গায় সবসময় ইফেক্টিভ ডেপথ মানে ওর অরিজিনাল ডেপথ। ঠিক আছে, আচ্ছা আসেন যেটা বলতেছিলাম, স্যার ওই যে আগে ইন্টু হাইট, এটা কত সি প্লাস ডি, সি প্লাস এটা কত সি প্লাস ডি ইন্টু হাইট মানে সি প্লাস ডি ইন্টু ডি, এরকম কয়টা আছে? চারটা, তাহলে 4 সি প্লাস ডি ইন্টু ডি। বুঝতে পারিনি? না সি মানে তো হচ্ছে কি, সি মানে তো 18 ইঞ্চি। আচ্ছা এই জিনিসটা এর এখানে করছে, দেখেন ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেট করছে কত, 24 থেকে ক্লিয়ার কভার বাদ দিয়েছে 3 ইঞ্চি, আর রডের ডায়ামিটার বাদ দিয়েছে 1.5 ইঞ্চি, বাদ দিয়ে কত বের করছে 19.5। বি নট বের করছে, বি নট বের করছে 4 সি প্লাস ডি। বি নট মানে কোনটা? বি নট মানে হচ্ছে গিয়ে এই যে পাঞ্চিং লেন্থ, পাঞ্চিং পেরিফেরি, রাইট, পাঞ্চিং পেরিফেরিকেই বলা হয় হচ্ছে গিয়া বি নট। ঠিক আছে, এই বি নট মানে কি? এই বি নট মানে হচ্ছে গিয়া পাঞ্চিং পেরিমিটার, রাইট। পেরিমিটার কি? এই যে যতটুকু পাঞ্চ হয়েছিল এই জায়গাটা না, এটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এটা না, এখন পাঞ্চিং পেরিমিটারের সাথে ডি যদি গুণ করে তাহলে তো আপনার এরিয়া পেয়ে যাবেন, পাঞ্চিং এরিয়া। তাহলে এটা কত ছিল? সি প্লাস ডি, এটা ছিল কত? সি প্লাস ডি, এটা ছিল কত? সি প্লাস ডি, এটা ছিল কত? সি প্লাস ডি, তাহলে এটা হয় কি 4 সি প্লাস ডি। তাহলে পাঞ্চিং পেরিমিটার যদি পান তাহলে পাঞ্চিং এরিয়া বের করা যাবে না? পাঞ্চিং সারফেস এরিয়া, পাঞ্চিং সারফেস এরিয়া হচ্ছে 4 সি প্লাস ডি ইন্টু ডি, অথবা বলা যায় বি নট ডি। বোঝা গেছে? বি নট ডি, বি নট মানে কি এটাই। আচ্ছা এই ক্ষেত্রে আমার সি প্লাস ডি হয়েছে 4 সি প্লাস ডি হয়েছে, কারণ কি দুই দিকেই আসলে চারদিকেই আসলে সমান। যদি চারদিকে সমান না হইতো তাহলে কি হইতো? এদিকে হয়তো সি ওয়ান প্লাস ডি প্লাস সি টু প্লাস ডি প্লাস সি ওয়ান প্লাস ডি প্লাস সি টু প্লাস ডি। বোঝা গেছে? আপনাদের পরীক্ষার হলে কিন্তু চারিদিকে অসমানই আসবে, সমান আসবে না। যার কারণে বারবার আমি আপনাকে এটা বুঝাই দিচ্ছি যে এটা কোনো ফর্মুলা না। ঠিক আছে, এটা কোনো ফর্মুলা না, এটা হচ্ছে কি যে আমার যে কলামের সাইড দিয়ে যতটুকু জায়গা আমার পাঞ্চ হয়ে ঢুকে যাবে সেটাই হচ্ছে কি পাঞ্চের এরিয়া। ঠিক আছে, পাঞ্চ পেরিমিটার। তাহলে পাঞ্চিং পেরিমিটার কত বের হইল? 150। 4 ইন্টু 37.5 করলে 150। ঠিক আছে, আচ্ছা এরপরে কিছু ফর্মুলার মধ্যে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, VU2 এর ফর্মুলা হচ্ছে কি PU মাইনাস QU C প্লাস D হোল স্কোয়ার। ঠিক আছে, VU2 মানে যে শেয়ারটা আসতেছে আপকামিং শেয়ার কার উপরে? কলাম থেকে যে শেয়ারটা আমার ট্রান্সফার হবে কার উপর? ফাউন্ডেশনের উপর। ফাউন্ডেশন নিচ্ছে। ঠিক আছে, সেই শেয়ারটাই আমাকে নামাইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গিয়া এটা একটু আমি ভেঙে দেখাই। হ্যাঁ, এটা কিভাবে আসলো? এটা হচ্ছে কিছুই না, এই জায়গাটা তো বুঝছেনি নাকি? এখান থেকে যে লোডটা আসছে সেই লোডটা কত? PU কলামের লোডটা যেটাই আসুক না কেন। আর এদিকে তো মাটির নিচ থেকে কি দিবে? উপরের দিকে দিবে।
তার মানে কি এইটার তলেও দিচ্ছে, এটার তলেও দিবে। সে আমি বলছি তো মাটির নিচে লোড দিচ্ছে কত, কিউ ইউ, আর এর তলের এরিয়াটা লাগবে, তাই তো, কিউ ইউ ইন্টু পাঞ্চিং এরিয়া। তাহলে পাঞ্চিং এরিয়া কত, পাঞ্চিং লেন্থ ইন্টু পাঞ্চিং উইথ, মানে হচ্ছে গিয়া কিউ ইউ ইন্টু পাঞ্চিং লেন্থ ইন্টু পাঞ্চিং উইথ। এটাই হচ্ছে কি আমার তল থেকে যেই পরিমাণ লোডটা আসতেছে। তাহলে সর্বমোট লোড কত, উপরে যেটা আসতেছে তার থেকে উল্টো দিকেরটা বিয়োগ, বোঝা গেছে? এটা সিম্পল হিসাব। উপর থেকে আসছে 500, নিচ থেকে আসছে মনে করেন 10, তাহলে আসলে লোড আসতেছে উপর থেকে কত, 490। এটা কেমনে বের করবেন, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে। ঠিক একইভাবে আপনার উপর থেকে এখানে আসছে কত, 500 কত, তাহলে উপর থেকে আসছে 614, আর নিচ থেকে আসছে কত, এই যে 600 6.14 ছিল না, 6.14 হচ্ছে কি ছিল, কিউ, আর নিচের তলের এরিয়া কত ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত, 37.5 তো ইঞ্চিতে, ফিটে কত 3.125, তাহলে দৈর্ঘ্য ছিল 3.125, পাঞ্চিং এরিয়া, পাঞ্চিং লেন্থ, আর পাঞ্চিং উইথ কত, সেটাও একই, তাহলে 3.125 হোল স্কয়ার। বোঝা গেছে? দৈর্ঘ্যটা হচ্ছে 3.125, প্রস্থটা হচ্ছে 3.125, এই কারণে দৈর্ঘ্য প্রস্থ কি করছে, স্কয়ার করছে। কিন্তু আপনার ক্ষেত্রে কি আসবে, স্কয়ার আসবে না, তখন আসবে হচ্ছে দৈর্ঘ্য মনে করেন 3 ফিট আর প্রস্থ হচ্ছে 4 ফিট, তার মানে এখানে দিতে হবে কত, 6.14 ইন্টু 3 ইন্টু 4। বোঝা গেছে? এই কারণে আপনাকে ভেঙে ভেঙে দেখানো হচ্ছে, নাহলে আমি বলতে দেবো এটাই ফর্মুলা। তাহলে আলটিমেটলি আমার 614, আমার আসতেছিল কত, 614, আসলে 614 না, এটা হবে কত, 554। এটাই হচ্ছে কি আমার আপকামিং শিয়ার অন ফুটিং। মানে উপরে স্যার কলাম দিয়ে স্যার এই লোডটা ফুটিং এর পরে আসছে। হ্যাঁ, কলাম থেকে এই লোডটা ফুটিং এর উপর আসতেছে, যেই ফুটিং, এই লোডটাই হচ্ছে কি কনক্রিটকে ক্যারি করতে হবে। মানে আমরা যে ফুটিংটা দেব আমি, হ্যাঁ, পুরো লোডটাই মানে যে এই পরিমাণ লোডটাই কনক্রিটকে, ওই ভিতরে যে কনক্রিটটা আছে, ফুটিং এর যে কনক্রিট, এই পরিমাণ শিয়ারটাকে ক্যারি করতে হবে। যদি শিয়ার ক্যারি করতে পারে তাহলে ওকে, যদি শিয়ার ক্যারি করতে না পারে তাহলে ফুটিং এর ডেপথ তারও কি করতে হবে, বাড়াতে হবে। বোঝা গেছে? তাহলে এবার আসেন, ডেপথ রিকোয়ার্ড, এটা একটা ফর্মুলা, এটা ফিক্স ফর্মুলা, এটার কোনো চেঞ্জ নেই। VU2 45 ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে কি আমার নর্মাল ওয়েট কনক্রিটের ক্ষেত্রে 1, এটা না দিলেও হয়তো, ল্যামডা না দিলেও হয়তো, √F'(c) B নট। এটা কি B নট মানে কি, পাঞ্চিং পেরিমিটার, এরিয়া না, পাঞ্চিং পেরিমিটার। এখানে সব ইঞ্চিতে বসাতে হবে, খেয়াল করে রাখেন, এখানে ছিল সব ফিটে, আর এখানে সব বসাতে হবে কিসে, ইঞ্চিতে, কারণ তাহলেই না ডেপথ বেরোবে কিসে, ইঞ্চিতে। বোঝা গেছে? তাহলে দেখেন VU2 কত বসাইছি, 5000 কিপ, এখানে সব বসেছে কিসে, পাউন্ডে। তাহলে এখানে 5054 কিপের সাথে 1000 গুণ করে পাউন্ডে বসেছে। এটা হচ্ছে কি পাউন্ড আর ফিটে, সব কটা ফর্মুলা হচ্ছে কি পাউন্ড এবং ফিটে, ডিভাইড বাই 4 তো 4 হয়ে গেল। ফায়ার মান কত, শিয়ারের ক্ষেত্রে ফায়ার মান 0.75, ল্যামডার মান কত, নর্মাল ওয়েট কনক্রিটের ক্ষেত্রে ল্যামডার মান 1, আর ল্যামডা দিলেও হইতো না দিলেও হইতো, ঠিক আছে। √F'(c), F'(c) এর মান কত, 4000 PSI, পাউন্ডে বসাতে হবে এবং ইঞ্চিতে বসাতে হবে, এবং B নট 150। তাহলে আমার দরকার পড়ে কত, 19.5 ইঞ্চি। আমি বলছিলাম না অঙ্ক আজ যাই না, আনসার যাই না, অঙ্কটা করছে। আপনি করতে গেলে দেখবেন যে এখানে 19.5 লাগে না, এখানে লাগছে মনে করেন 25 ইঞ্চি। যখন আপনার 25 ইঞ্চি লাগবে তখন তো আপনার ডেপথ আর ওই 2 ফিট দিলে হচ্ছে না, তখন আপনাকে দিতে হবে কত, 25 ইঞ্চির সাথে আরো 4.5 ইঞ্চি যোগ করে 30 ইঞ্চি ডেপথ দিতে হবে, 2.5 ফিট ডেপথ দিতে হবে। ওরা অঙ্কের আনসার জানে যে কত লাগবে, লাগেই তারা মিলাই এক করে 19.5 আনছে, বলছে যে আমার লাগে হচ্ছে গা 19.5 ইঞ্চি। ঠিক আছে, আমি বলছিলাম না ওদের কাছে আনসার জানা ছিল, জানা থাকার কারণে ওরা ট্রায়াল এন্ড এরর দিয়ে মিলায় অলরেডি, কেননা ওরা তো আর বইয়ের পৃষ্ঠাতে দাম আছে, তারা কি বারবার তোমরা দেখাবে নাকি যে কিভাবে এই অঙ্কটা হয়েছে,
তারা এই কারণে আগে থেকেই আনসার জানে, যাই না অঙ্কটা করে দেখাচ্ছে যে হ্যাঁ এটা ঠিকই আছে। আপনার ক্ষেত্রে 19.5 ইঞ্চি আপনিও ধরছেন, আর এখানে আনসারও আসছে 19.5 ইঞ্চি, এইটা হওয়াটা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, আপনার হয় বেশি আসবে না তো কম আসবে, কম আসার সমস্যা নাই, আপনি তো 19.5 ইঞ্চি দিচ্ছেনই। আর বেশি আসলে ফুটিংয়ের ডেপথ ধরাতে হবে। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, ল্যামডার মান অলওয়েজ 1। আরেকটা ডেপথের একটা ফর্মুলা আছে, এই ডেপথের ফর্মুলা হচ্ছে কি VU2 ডিভাইড বাই 0.7। এই ফর্মুলাটা লেখা নেই, একটু লিখে নেন। এই যে হ্যাঁ এটাই এখানে সাজায়, এখানে দেখছে এইভাবে। হ্যাঁ, এটা তো দেখলেন D1, আর D2 ফর্মুলাটা এটা লিখে নেন VU2 হ্যাঁ বইয়ের মধ্যেই আছে, এই যে এই ফর্মুলাটা লিখে নেন VU2 ডিভাইড বাই 5 লিখছেন, অথবা আমি একটু কোন প্রথম সূত্র? এই যে লিখে দিয়েছে D2 মানে কি VU2 ডিভাইড বাই 5 মানে কত 0.75 আলফা এস। আলফা এস হচ্ছে একটা ফ্যাক্টর যেটা ডিপেন্ড করে হচ্ছে ফুটিং কোন ক্যাটাগরি, ফুটিং বলতেছি কলাম কোন ক্যাটাগরি এটার উপর, এটা আমি আসতেছি পরে। ডি মানে কত 19.5 ডিভাইড বাই B0 কত 150 প্লাস 2 কত 2, ল্যামডার মান কত 1 আছে এখানে নাই, দেখে নাই, রুট ওভার রেফারেন্স এটা, তাহলে এখান থেকে D2 কত আসছে 10.8। তার মানে আমার রিকোয়ার্ড ডেপথ এই দুটার মধ্যে যেটা বড় সেটাই দিতে হবে। ঠিক আছে, এবার আসেন আলফার মানটা আপনি কোত্থেকে পাবেন? আলফার মান হচ্ছে কি 3 ধরনের কলাম আছে না, 3 ধরনের কলামের জন্য 3টা আলফার মান। কি কি? রেক্ট্যাঙ্গুলার না, ইনার কলাম, আউটার কলাম আর কর্নার কলাম। ঠিক আছে, এই 3টার জন্য আলফার মান আছে। এই যে তার মানে আলফার মান কত দেখেন এখানে লেখা আছে, আলফা 40 কার জন্য ইন্টেরিয়র কলাম, আমার জন্য কি ছিল 40 ছিল। 30 ফর এস কলাম, এস কলাম মানে কর্নার কলাম বাদ দেওয়া যত কলাম সবই এস কলাম, আর 20 ফর কর্নার কলাম। বোঝা গেছে এই 3টা। তাইলে আমরা এখানে কত বসাইছি 40, কারণ কি এই যে ইন্টেরিয়র কলাম ছিল। বোঝা গেছে? এই যে 20, 30 এবং 40। ঠিক আছে, এই ফর্মুলাটা হচ্ছে এখানে বসেছে। তাহলে এখন আমার দুইটা
একটা এটা বেরোইছে, আরেকটা এটা বেরোইছে, তাহলে আমাকে দিতে হবে কোনটা? বড়টা। তাহলে 19 ইঞ্চি আমার দেওয়াই আছে, এই কারণে আর অঙ্কটা আরো বারবার করেনি। বোঝা গেছে? তার মানে আমার যেহেতু 19.5 ইঞ্চি আসছে, তাহলে আমি আমার দিছিলাম 19.5 ইঞ্চি, অতএব আমার কোনো কিছু লাগবে না। আমি বলছিলাম যে দুইটা জায়গা থেকে শেয়ার চেক করে, একটা হচ্ছে গিয়া ওয়ান ওয়ে শেয়ার, আর একটা হচ্ছে গিয়া টু ওয়ে শেয়ার। আমরা ওয়ান ওয়ে শেয়ারটা, সরি টু ওয়ে শেয়ারটা দেখলাম। টু ওয়ে শেয়ার মানে কি? পাঞ্চিং শেয়ার। টু ওয়ে শেয়ারের আরেকটা নাম কি? পাঞ্চিং শেয়ার। আর কি? হ্যাঁ, D1 D2 তো আপনার আসবে এখানে ফর্মুলার মধ্যে বসাইলে আপনার D1 D2 আসবে। মনে করেন আমার এই ক্ষেত্রে অঙ্কে আমি বলছিলাম বইয়ের অঙ্ক তো, এই জন্য D1 একবারে মিলেই গেছে। আপনার ক্ষেত্রে মনে করেন আসবে এরকম, এটা আসলো 17 ইঞ্চি, এটা আসলো 12 ইঞ্চি সাপোজ, আর আপনি ধরে আসছেন কত? দিচ্ছেন কত? 19.5 ইঞ্চি। তাতে ওকে, কোনো সমস্যা নাই। সাপোজ মনে করেন এখানে আসলো 25 ইঞ্চি আর এখানে আসলো 12 ইঞ্চি, তার মানে কি আপনাকে দিতে হবে কত? 25 দিতে হবে। তার 25 তো আপনি দেননি, তাহলে কি করতে হবে? এই অঙ্কটা আবার শুরু থেকে শুরু করতে হবে। তখন অ্যাজিউম করতে হবে কত? 25 এর সাথে আরো 4.5 ইঞ্চি যোগ করে, তার মানে 30 ইঞ্চি। তার মানে আপনি ফুটিং ধরবেন যে অ্যাজিউম লেট ফুটিং ডেপথ ইজ ইকুয়াল টু কত? 2.5 ফিট। আবার শুরু থেকে ফুটিং ডেপথ বাড়াতে হবে। তারপর আপনি চাইলে ফুটিং ডেপথ বাড়াই দিয়ে অঙ্ক করে ফেলতে পারেন। এখান থেকে ধরলেন যার বাকি উপরের আমি যা সাইজ টাইজ আছে সব ঠিক আছে, আমি চাইলে কন্টিনিউ করবো। কিন্তু নিয়ম কি? কম্পিউটার কি করবে? আবার যাবে যে আবার কি করবে। এই কারণে তো মানুষজন কম্পিউটারে ডিজাইন করে, বুঝেননি? 25 আর 12 আসলে আবার করতে হবে না। আমার 19.5 ইঞ্চি যদি 1 ইঞ্চিও বড় আসতো তাহলে আবার করতে হতো। হ্যাঁ, তখন ওকে আসবে, তখন ওকে চলে আসবে। D1 D2 থেকে কম আসতে হবে না। আমি ইফেক্টিভ ডেপথ কত দিছি? D। আমি কত দিছি সেটা দেখতে হবে। আমি দিছি কত? 19.5। এখানে D1 D2 যেটাই আসুক না কেন অবশ্যই 19.5 ইঞ্চি থেকে কম বা সমান আসতে হবে। আমার আসছে সমান, সমস্যা নেই। আমি অঙ্ক এই পর্যন্ত করে এসে যদি দেখি কোনো ভ্যালু আমি যেটা দিছি তার থেকে বড় হয়ে গেছে, আবার করতে হবে। এটাই তো সিম্পল হিসাব, ঠিক আছে? এইভাবে আমাদেরকে ফুটিং এর ডেপথটা কি করতে হবে? বের করতে হবে। এটা ছিল টু ওয়ে শেয়ারের ক্ষেত্রে। টু ওয়ে শেয়ার মানে কি? পাঞ্চিং শেয়ার। আরেকটা আছে কি শেয়ার? ওয়ান ওয়ে শেয়ার। ওখান থেকে একটা ডেপথ বের হবে, ঠিক আছে? তো আমরা এখন দেখবো হচ্ছে গিয়া কিভাবে ওয়ান ওয়ে শেয়ারটা বের করে। ওয়ান ওয়ে শেয়ার মানে কিছুই না। ওয়ান ওয়ে শেয়ার মানে হচ্ছে গিয়া ফুটিং এর আগে কি হয়েছিল? কলামের চতুর্দিক দিয়ে ফুটা হয়ে ঢুকে গেছিল। এখন চিন্তা করব যে আমি একটা কলামের উপর একটা ফুটিং এর উপর দিব, এক সাইড ভেঙে উপরে উঠে যাবে। আমি যদি ধরি যে আমার এই কলামে দিছি, হ্যাঁ, আমার তো এখান থেকে মাটির প্রেশার আছে, মাটির প্রেশারে আমার এখান থেকে ফাটল ধরছে, এক বরাবর একটা চিট ধরছে। আগেকার চিটটা ছিল কি? দুই দিক বরাবর, চারপাশ দিয়ে, এটাকে বলতেছি টু ওয়ে। আর এখন চিট ধরবে কি বরাবর? এক বরাবর। মানে এক বরাবর ক্র্যাক করে এইটুকু মনে করেন আঙুলটা এখান থেকে কেটে ফেলে দিলাম, তাইলে যতটুকু চিট ধরলো সেটাই হচ্ছে কি আমার ওয়ান ওয়ে শেয়ার। ওয়ান ওয়ে শেয়ার সবসময় এক বরাবর হয়। যদি আমি ফুটিংটা ছবি আঁকি, মনে করেন উপর থেকে দেখতেছি, হ্যাঁ, এই হচ্ছে কি আমার ফুটিংটা আর এই হচ্ছে কি আমার কলামটা। হয় এখান থেকে ফেটে যাবে, অথবা এখান থেকে ফেটে যাবে, অথবা এখান থেকে ফেটে যাবে, অথবা এখান থেকে ফেটে যাবে। যখনই ফাটুক না কেন একটা দিকে ফাটবে। এই জন্য এটাকে বলতেছি কি? ওয়ান ওয়ে। বোঝা গেছে? তাহলে একদিক দিয়ে ফাটলে আমার এখন আঠা লাগাইতে হবে কোথায়? এই মাথা বরাবরই আঠা লাগাইতে হবে। এটাকে ওয়ান ওয়ে শেয়ার বলতে পারি। আপনি ফুটিং এর উপর লোড চাপায় কখনো কোনো টাইমে একদিক দিয়ে ফেটে উপরে উঠে যাবে, ফুটিং এর স্ট্রেংথ যদি বেশি না হয়, ঠিক আছে? পাঞ্চ হওয়ার আগেই একদিকে ফেটে স্লিপ করে উপরে উঠে গেছে। তার মানে আমি মানে স্যার বলতেছি যে আপনি যদি মানে ওই লোড কলামের লোড যদি স্যার নিচের লোড যদি বেশি হয় তাহলে হতে পারে। নিজের লোড না, এটা তো আমার এই নিউটনের সূত্রই হচ্ছে কলামে যেই পরিমাণ লোড আসবে নিচ থেকে ঠিক সম পরিমাণ লোড দিয়ে এটাকে সাম্য অবস্থায় রাখতে হবে। বেশি আসলে তো কলাম ঢুকে যাবে ভিতরে, সেটা না। আমি বলতেছি যে এই কনক্রিটের ক্যাপাসিটি যদি কম হয়, কোনো কারণে কনক্রিটের ক্যাপাসিটি কম, মানে আপনি যতখানি ডেপথ দরকার ততখানি দেননি, তার থেকে কম দিচ্ছেন, তাহলে এমনও হতে পারে যে এক পাশ ফেটে
বের হয়ে গেছে। সেটা যখন চতুর্দিক দিয়ে হবে সেটাকে বলতেছে 2a, হতে পারে চতুর্দিক দিয়েও অথবা হতে পারে একদিক দিয়ে। একদিক দিয়ে হলে বলি 1 ওয়ে, চতুর্দিক দিয়ে হলে বলি 2a, এটাই তো পার্থক্য। আমি তো তো একদিকে পার্সেন্ট বলতে পারি, মানে ক্যালকুলেশন হ্যাঁ প্র্যাকটিক্যালি করেই দেখবো। প্র্যাকটিক্যালি দুইভাবেই ফাটতে পারে, আমি তো আগেই বলে নিয়েছি, আগেই সারেন্ডার করছি যে ভাই নর্মালি সাধারণত 2a চেক করলে 1 ওয়ে আর ফাটার কোনো সুযোগ থাকে না, কিন্তু তারপর আমাকে কি করতে হয়েছে, চেক করে দেখতে হয়েছে আদৌ 1 ওয়েতে ফাটবে নাকি। বোঝা গেছে? মানে আমি যখন 2aটাকে ক্যাপচার করে ফেলছি, ধরে ফেলছি যে 2a ফাটানোর জন্য আমার কতখানি না যাতে না ফাটে তার জন্য আমার কতখানি ডেপ দেওয়া দরকার, 19.5 ইঞ্চি। তবে 19.5 ইঞ্চি দিছি, তার মানে 2a তো হবে না, 2a না হলে 1 ওয়ে হবে না। জেনারেলি এরকমই ঘটে, কিন্তু যে হবে না যেটা প্রমাণ করি, এটার জন্য এইটুকু পার্ট করা হয়েছে। বোঝা গেছে? তাহলে 1 ওয়ে বের করার জন্য খুব সিম্পল হিসাব, আমার এই কলাম থেকে যেদিকে ফাটুক না কেন দূরত্ব হবে ডি, এদিকে ফাটলেও ডি, ওদিকে ফাটলেও ডি। তার মানে আমার ফাটাটা হয় অনেকটা এরকম করে, এই হচ্ছে গিয়ে কলাম, তো এই হচ্ছে ফুটিং, আমার এই একদিক দিয়ে ফেটে গেছে, হ্যাঁ এই বরাবর ফাটছে, ফেটে এই পার্টটুকু কি হয়েছে, লুজ হয়ে গেছে, ফুটিং থেকে এই পার্টটুকু ছুটে গেছে। এখন আমি এই পার্টটুকু লাগাইতে চাই, তাহলে কি করতে হবে, এই জায়গায় আঠা মেরে আবার লাগাই দিতে হবে। বোঝা গেছে? তাইলে এখন আমাকে বলেন দেখি, এই যে এইটুকু ডিস্টেন্স কতখানি, আমি যদি টোটালটা জানি এল, তাহলে এইটুকু ডিস্টেন্স কত, এই ডিস্টেন্স তো লাগবে নাকি, এদিক থেকে আসার সময় এইটুকু ডিস্টেন্স লাগবে, এদিক থেকে আসার সময় এইটুকু ডিস্টেন্স লাগবে, অথবা এদিক থেকে আসার সময় এইটুকু ডিস্টেন্স লাগবে। বুঝেন নাই? আমি বলছি কি আমার 1 ওয়ে শেয়ার হবে, ডি বাদ যাবে, তারপরে আবার কলামের একটা বাদ দিয়ে দেবে। আমি যদি স্যার এই টোটাল এল মাইনাস তারপর d/2 মাইনাস d/2 এখানে ডি হবে, এল থেকে ডি বাদ যাবে এবং কলামের আমি কি বোঝাতে পারছি? আমার কলাম হচ্ছে কি এইটা, আমার এই হচ্ছে কলাম যেটা সাইজ কত সি, ধরলাম সি, এই হচ্ছে কি লেন্থ যেটা সাইজ কত এল। আমি বলছি আমার ক্র্যাক যেখানে হবে সেখানে দূরত্ব হচ্ছে গিয়া ডি, এতটুকু বোঝা গেছে? তাইলে যেটুকু ফেটে বের হয়ে গেল এই পোর্শনটুকু এর লেন্থ কত, এটা এল এল বিয়োগ ডি মাইনাস d/2। হ্যাঁ কি অর্ধেক তারপর d/2 ছিল কলামের অর্ধেক আর ওটা d, ঠিক আছে পুরো সূত্র ঠিক আছে। আচ্ছা ওটা কোনো সূত্র না, আমি আগে বলিনি, ওটা কোনো সূত্র না, ওটা সিম্পল একটা ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন করছে, আমার কতটুকু দরকার বলুন দেখি, আমার এই এরিয়াটা এই দৈর্ঘ্যটা দরকার না, এই দৈর্ঘ্যটা কেমনে বের করছি, আমি ধরছি এটা সেন্টার লাইন থেকে, এর সেন্টার লাইন l/2 এই সেন্টার লাইন থেকে ওভারহ্যাং পোর্শনের দৈর্ঘ্য কত l/2, তার থেকে আমি এই কলামের অর্ধেক বাদ দিছি c/2, তার থেকে আমি এই পোর্শন বাদ দিছি d, তাইলে যতটুকু বাকি রয়ে গেল সেটাই হচ্ছে গিয়া এটা লুজ, যেটাই ক্র্যাকটা হয়ে বের হয়ে গেছে। বুঝতে পারছি? দেখেন বুঝেন নাকি, এ কঠিন কিছুই না, এটা আমি চাইছিলাম আপনারা বলবেন, এখানে তো ফর্মুলা লেখা আছে যেটা আমি জানি, ঠিক আছে, কিন্তু আপনাদের দরকার হচ্ছে আপনারা জিনিসটা বের করতে পারতেছেন নাকি। এগুলো তো ক্যালকুলেশন, এর মধ্যে কোনো ফর্মুলা নেই, ফর্মুলা আছে দুইটাই, এই যে এই ফর্মুলাগুলো, এই যে এগুলো হচ্ছে অরিজিনাল ফর্মুলা, এটা আপনি বাইর করতে পারবেন না চাইলে, ঠিক আছে, এটা আপনাকে কোড যা বলে দিছে সেটাই মানতে হবে, আর বাদ বাকি সবই তো ক্যালকুলেশন করে বের করা যায়। তাহলে এটা কি করলাম, সেন্টার লাইন এখান থেকে এটুকু কত, এটুকু হচ্ছে গিয়া অর্ধেক, তাইলে এতটুকু পোর্শন হচ্ছে কি l/2, তার থেকে কলামের অর্ধেক বিয়োগ, তার মানে ওভারহ্যাং পোর্শনটুকু হইলো, তাই তো, তার মানে l2/2 মাইনাস c2/2 করলে কি হইলো, এই ওভারহ্যাং পোর্শনের দৈর্ঘ্য হইলো। সেখান থেকে আমি d বিয়োগ করলাম, বিয়োগ করলে আমি পাইলাম কত
2.65, এটা বোঝা গেছে? আর শিয়ার আসতেছে কার উপরে? এই যে এর তলে যে যতটুকু লোড আসতেছে, এর তলে যে পরিমাণ লোড আসতেছে সেটা কি? কিউ ইন্টু এদিকে ডিস্টেন্স, মানে তলের এরিয়াটা, এই যে এতটুকুর এরিয়া, এতটুকুর একটা এরিয়া আছে না, এটাকে বলা হচ্ছে হোয়াইট বিম। এই হোয়াইট বিমের এরিয়া, তাহলে হোয়াইট বিমের এরিয়া কত? দৈর্ঘ্য তো আপনারা জানেনই, আর প্রস্থ কত? এটা 2.625 পাইলেন আপনি, আর এদিকে কত? 10 ফিট। তাইলে এই তো 2.625 ইন্টু 10 ফিট, তাইলে আপনি এইটুকু যে লোডটা, সেই লোডটা আপনি বের করতে পারবেন। সেটাই হচ্ছে কি ভিউ 1, বোঝা গেছে? যেইটুকু হোয়াইট বিম, যেই পার্টটুকু খুলে চলে আসবে, সেইটুকুর তলের যে এরিয়াটা, সেটাই তো এটা। আগের বার ছিল কি পাঞ্চিং এর যে এরিয়া, আর এবার আসছে হোয়াইট বিমের এরিয়া। হোয়াইট বিম কেন? কারণ এটা লম্বা একটা বিমের মতো হয়েছে, বোঝা গেছে? তাহলে 2.625 এই যেটাই, আর তার সাথে অপর দিকে যে একটা লেন্থ আছে না, এদিকের লেন্থ, তাইলে হোয়াইট বিম এরিয়া কত আসতেছে? হোয়াইট বিম এরিয়া হচ্ছে গিয়া এই যে 2.625 ইন্টু 10, তাহলে এটাই হচ্ছে গিয়া এরিয়া অফ হোয়াইট বিম। ঠিক আছে? তাইলে আমি ভিউ 1 পেয়ে গেলাম। কত আসলো? 1.61। এখান থেকে একটা ডেপথ বেরোবে, ডেপথ বের ফর্মুলাটা ফিক্সড, এখানে ডেপথের কোনো ফর্মুলার কোনো চেঞ্জ নাই। তাহলে ভিউ ওয়ান মানে এটা একটু 1000, 0.75 2 ল্যামডার মান 1 রুট ওভার এফ প্রাইম সি বিডি। এটা 0.75, এটা ফাই ছিল, হ্যাঁ, এটা ফাই এর মান, আর 2 ফিক্স এটা, হ্যাঁ। তাইলে আমার আসলো কত? 14। এটাও আমার 19-এর থেকে কমই আছে, অতএব আমার 19.5 দিলেই ওকে, বোঝা গেছে? এই ছিল হচ্ছে শেয়ার থেকে ডেপ বের করা। হ্যাঁ, এটা ইঞ্চিতে নিছে, হ্যাঁ 10 ফিট ছিল। বি মানে উইথ, মানে ওই অপর দিকের উইথ, এই যে এটা বি ইজ ইকুয়াল টু 10 ফিট বা 120 ইঞ্চি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমার 2 জায়গা থেকে ডেপ বের করা, বোঝা গেছে? এবার অ্যাসাইনমেন্ট লাগে।